আজকে ৩রা এপ্রিল আমরা শহীদ মিনারের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজকের দিনেই আমরা সকলে জানি যে সেই বিভীষিকাময় দিন, যেদিন সকলের চাকরি বাতিল হয়েছিল একটা পেনের খোঁচায়, যেখানে ১৯,০০০ প্রায় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জীবন এক লহমায় নষ্ট হয়ে গিয়েছিল। সেই দিনে আজকে আমরা উপস্থিত হয়েছি। ঠিক এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়েই সেদিন অঝরে কান্না ঝরে পড়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চোখ থেকে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ছিলেন তারা অনেকেই একে একে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে। যে টালবাহানার মধ্যে দিয়ে আমরা গিয়েছি তা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তাদেরকে সম্মান, শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য, এবং তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তাদের জন্য আমরা সবসময় লড়াই করে যাব। তারা যে যোগ্য সেটা অলরেডি আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকেও পেয়েছি, এবং আজকে তাদের পরিবার যে যন্ত্রণা ভোগ করছে তার সমব্যথী আমরা হতে পারবো, কিন্তু সেই যন্ত্রণার কখনো আমরা বুঝতে পারবো না, অনুভব করতে পারবো না। আমি এখানে অনুরোধ করব অমিত রঞ্জন ভূঁইয়া, আমাদের একজন সৈনিক এই লড়াইয়ের। অমিতদা আজকের বিষয়ে আপনাদের সামনে কিছু বলবেন। আজকের দিনে আমাদের যে চাকরি চলে যাওয়ার সেই মুহূর্ত এবং এই এত আন্দোলন, এত কিছু, তার সম্বন্ধে অমিতদা কিছু। এই সত্যি কথা বলতে আমি সবাই দেখছে, আমি বলতে চাইছি না, কিন্তু এরা আমাকে জোর করে ধরেছে। কেন হ্যাঁ, মুখ ভেঙচানোর কিছু নেই, কেননা মুখ দিয়ে বিষ উগড়ানোর যার অভ্যেস সে তো সত্যি কথাগুলোই বলবে। সেক্ষেত্রে অনেকে সমস্যা হবে, কিছু করার নেই। তো মানে এখন নটকল হয়ে গেছি। এক সময় লড়াইটা শুরু করেছিলাম সবাই যোগ্য শিক্ষক হিসাবে। এখন প্রতি রাতে যে কষ্টটা পাচ্ছি, বা আমার মতো আরও হাজার হাজার শিক্ষক পাচ্ছে, যারা ডাক পেয়েছে তারাও খুব শান্তিতে আছে, কথা বলবো না, কিন্তু তারা মনে হয় একটু বেটার পজিশনে আছে যারা নটকল হয়েছে। তো কিন্তু এই সুবল সোরেনকে ভুলবো কী করে, প্রশান্ত দাস স্যারকে ভুলবো কী করে? আমি জানি না সামনের দিনগুলোতে আরও কত প্রশান্ত, কত সন্তোষ, কত সুবল সোরেন অপেক্ষা করছে। আমি ড্যাম শিওর এই পরিস্থিতি থেকে অনেকে বেরোতে পারবে না, অনেকে পাগল হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। অনেকের পরিবার ধ্বংস হয়ে যাবে। এইভাবে বিনা দোষে রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা নির্দোষদের এই পরিণতি করতে পারে, এটা অকল্পনীয়, এটা ভাবা যায় না, এটা মেনে নেওয়া যায় না। এবং সেই মেনে না নেওয়া থেকেই দিনের পর দিন লড়াইয়ের ময়দানে থেকেছি, রাত কাটিয়েছি। কিন্তু দিনের শেষে যখন পরিবারের কথা ভাবতে যাই, হয়তো এখন আস্তে আস্তে ভাবতে এখন পরিবারে এসে থেমেছে। একসময় সমস্ত যোগ্য শিক্ষকদেরকে নিজেদের পরিবার ভাবতাম, কিন্তু সরকারের এই কুচক্র সবাইকে জোর করে পরীক্ষা দিয়ে বসিয়ে আমাদের মধ্যে আরও এক বিভেদ সৃষ্টি করে দিয়েছে। আমি আজকে একজনকে বলছিলাম, এটা কোনো পরীক্ষা হয়নি, এটা একটা লটারি কাটা হয়েছে। লটারিতে যেমন যে কেউ বিজেতা হতে পারে, এইবারের পরীক্ষাটাও ঠিক সেই রকমই হয়েছে। এই যন্ত্রণা নিয়ে এই পরীক্ষাতে বসে কেউ নিজের যোগ্যতার সঠিক প্রমাণ দিতে পারবে না, পারেওনি। আমি অনেক অনেক শিক্ষককে দেখেছি যারা হাইলি কোয়ালিফাইড। আমি বলতে একদম স্পেসিফিক্যালি এক দুজনের কথা বলবো। সত্যজিৎ রায় বলে একজন শিক্ষক, খড়গপুর আইআইটির ফিজিক্সের পিএইচডি, সে এইবারে নটকল হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন? তাহলে যে ছেলেটা খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করেছে সে আজকে নটকল হয়ে গেছে। তারা এই পরীক্ষায় পাস বা কোয়ালিফাই করে বেরোতে পারেনি। এটা কিন্তু তাদের হওয়ার কথা ছিল না। এরকম অজস্র উদাহরণ আছে। বিচার ব্যবস্থা কি করে 28 বছরের শিক্ষকের সঙ্গে 45 বছরের 42 বছরের শিক্ষককে লড়িয়ে দিতে পারে? এত অমানবিক হয় কি করে?
আরেকটা সত্যি কথা বলবো, রাজ্য সরকার তার সঠিক দায়িত্ব পালন করেনি। কেন করেনি? নিজেরা চুরি করেছে, নিজেরা অন্যায় করেছে, নিজেরা দুর্নীতি করেছে। দুর্নীতি করে জল মিশিয়ে কাঁকড় মিশিয়েছে, আমাদের জীবনটাকে শেষ করেছে। যখন তাদের ভুল শুধরে নেওয়ার সময় ছিল, সেই সময় তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। তারা জানতো না, যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে তাদের কোনো ধোঁয়াশা থেকে থাকে, তাহলে বেনিফিট অফ ডাউট কেন সেটা আমাদের জন্য আলাদা পরীক্ষা ব্যবস্থা করলো না? তারা সবাইকে নিয়ে কেন আমাদের ছোটো ছোটো ভাই বোনেদের সঙ্গে, আমাদের ছাত্রদের সঙ্গে লড়িয়ে দিল? কেন 48 বছরের শিক্ষককে, কেন 28 বছরের শিক্ষক একটা ছেলে বা চাকরি প্রার্থীর সঙ্গে লড়তে হবে? এই অমানবিক ব্যাপারটা রাজ্য সরকার করেছে নিজের ভোট বৈতরণী পার হওয়ার জন্য। আমি ব্যর্থব্যঞ্জক কথায় বলছি, রাজ্য সরকার চাইলে দুটো নিয়োগ আলাদা করতে পারত, করেনি। কারণ জানে, আমি যদি এদের জন্য পরীক্ষার আগে নিয়োগ করি আবার, তাহলে ফ্রেশার যারা আছে এতদিন ধরে 15 বছর ধরে কোনো চাকরি পরীক্ষা নিইনি, তারা প্রশ্ন তুলবে আমরা পরীক্ষা দেবো না, আমরা কোনো চাকরির পরীক্ষা দেবো না, সেই জন্য সবাইকে একসঙ্গে ভিড়িয়ে দে। এটা কোনো হতে পারে? যাদেরকে আমরা স্কুলে পড়িয়েছি তারা আমাদের সঙ্গে পরীক্ষায় বসে আমাদের যে পোস্টগুলো ছিল সেখানে পরীক্ষার, তারা দাবি করছে যে ওটা ওই ভ্যাকেন্সিতে তারা পরীক্ষা দিচ্ছে, সেখানে চাকরি করবে। এই অন্যায়টা মেনে নেওয়া যায়? আর যদি বলো যে লিগালি আটকাতো, তাহলে লিগালি যদি আটকাতো, তাহলে এখন কোন জিনিসটা আটকায়নি? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এত কেস কেন হয়েছে? আর যদি বলেন যে আমাদেরকে দেখেছে যোগ্য শিক্ষকদের চাকরি কাদের চুরি গেছে, চাকরি আমাদের চুরি গেছে। আমাদের যোগ্যতায় পাওয়া, আমাদের পরিশ্রমে পাওয়া, আমাদের মেধায় পাওয়া চাকরি এই সরকার চুরি করেছে। সেই চাকরি অর্থের বিনিময়ে বিক্রি করেছে। তার পাপ খলন সরকার কিভাবে করেছে? 10 নম্বর অভিজ্ঞতার নম্বর দিয়ে। সেটা কি শুধু আমাকে একাকে দিয়েছে? যার অভিজ্ঞতা ছিল তাকে দিয়েছে। তাহলে আমার চাকরি চুরি গেল, আমার চাকরি, আমার ক্ষতিপূরণ কি দিল? আমি কি পেলাম? আমি কিছু পাইনি। আমি আমাকে সিম্বল হিসেবে বলছি, আমার মতো হাজার হাজার শিক্ষক যারা আছে তারা কেউই পায়নি, এবং যারা নটকল হয়ে গেছে তাদের পাওয়ার ভাড়াটা আরও শূন্য। এই ক্ষতিপূরণটা সরকার কিভাবে পূরণ করবে? ভাবুক সরকার। সরকারের ভাবার কথা হচ্ছে। আর বিচার ব্যবস্থা, বারবার প্রশ্ন তুলব। আমাকে একটা প্রশ্ন করবে বা অনেকে বলে, আমি দুজনকে দোষী মানি, এক রাজ্য সরকার, দ্বিতীয় হচ্ছে বিচার ব্যবস্থা। তার বাইরে, মাঠের বাইরে কে কি করলো আমার জানার দরকার নেই। কেন তোমার চুরি করার জন্য তোমাকে আমি নির্বাচিত করিনি? আর বিচার ব্যবস্থা, যাদেরকে আমরা বিশ্বাস রাখি, যারা আমাকে অন্যায় হলে, আমার সঙ্গে অন্যায় হলে আমাকে বিচার দেবে, তারা তার দায়িত্বটা পালন করতে পারেনি। সেখানে কি ম্যানিপুলেশন করেছে আমি দেখতে যাব না, কিন্তু যার কাছে আমি প্রত্যাশা করেছিলাম তার কাছ থেকে আমি জাস্টিস পাইনি। আমার কাছে দুজন দায়ী, এক নম্বরে রাজ্য সরকার আর 2 নম্বরে এই বিচার ব্যবস্থা। তার বাইরে কে কি খেলেছে আমার কোনো প্রশ্ন নেই। আমার ন্যায় পাওয়ার অধিকার ছিল ন্যায় বিচার ব্যবস্থার কাছ থেকে। আমার এইটুকুই বলার। আমরা শুনলাম অমিতদার বক্তব্য আজকের দিন হিসাবে। এবার ধীতিশকে বলবো কিছু বলার জন্য। প্রথমেই আমি অমিতদা পুরো ব্যাপারটা সুন্দর করে বলেছে। আমি শুধু যে বিষয়টা বলতে চাইবো, যে এই যে আজকের আমাদের পরিণতি, ঠিক গত বছর এই দিনে চিন্ময় আমরা হুমায়ুন সুপ্রিম কোর্টের জাজমেন্টটা শোনার অপেক্ষায় এখানে দাঁড়িয়েছিলাম, এই বটগাছটার পাশে। 25শে এপ্রিল 2025, সরি 3রা এপ্রিল 2025। তো চোখের জল ফেলে আমরা এখান থেকে চলে গেছিলাম, কারণ জাজমেন্টে লিখেছিলেন সঞ্জীব কুমার এবং সঞ্জয় খান্না যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। আমরা কারা? বর্তমানে যাদেরকে বলছে আনটেন্টেড। এই সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্নার যে বেঞ্চ, তা আমাদের জন্য ছিল একটা কালা দিবস, কালা দিনের বিচারপতি ছিলেন তারা। আমি প্রথমেই বলি যে 27/11/2016 যেদিন নবম দশমের পরীক্ষা হয়েছিল, আর 2016 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে যে একাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল, আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম যে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। 16 সাল আর 25 সাল, 10 বছর অতিক্রান্ত আজ আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে। এই জন্যে আমি 3 জনকে মূলত দায়ী করব। 1, রাজ্য সরকারের পরিকল্পিত দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পেয়ে যায়, আর যোগ্য শিক্ষক সুবল সরেনের মৃত্যু হয় প্রশান্তবাবুর, মৃত্যু হয় সন্তোষবাবু। দ্বিতীয়ত আমি দায়ী করব বিচার ব্যবস্থাকে। কেন দায়ী করব? যে সারা পৃথিবী থেকে সারা দেশ সবাই জানে যে রাষ্ট্র যখন ষড়যন্ত্র করে,
সরকার যখন দুর্নীতিপরায়ণ হয়, মানুষ তখন যায় তো বিচার ব্যবস্থার কাছে। আমরাও গিয়েছিলাম দেশের সর্বোচ্চ ন্যায়ের আদালত সুপ্রিম কোর্টের কাছে। কি পেলাম? চন্দ্রচূড় বাবু, মনোজ মিশ্রের বেঞ্চ আমাদেরকে স্টে দিয়েছিল, শুনানি শেষ করলো না। সেই শুনানি গিয়ে পড়লো সঞ্জীব খান্নার এজলাসে এবং সঞ্জয় কুমারের কাছে। প্রথম দিনেই বললেন 65B মানবো না। সেই দিন আমাদের বোঝা উচিত ছিল তিনি জাজমেন্টটা দেবেন সম্পূর্ণ পক্ষপাত, আমি আবারও বলছি পক্ষপাত দুষ্ট, হয় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত, আর না হলে ধৈর্যের, অত্যন্ত ধৈর্যের অভাব ছিল তার। কারণ আমি লাস্ট দিন দেখলাম উনি বলছেন ওএমআর পাবলিশ করে দিন। কি মূল্য আছে ওএমআর পাবলিশ করার? যদি সেই ওএমআরটাকে বেস করে উনি সেগ্রিগেশন কেন করলেন? আমি দুটো কথা বলবো। এক, 3 এপ্রিল 2025 উনি লিখেছিলেন দুটো ভাগ, একটা হচ্ছে আনটেন্টেড, একটা টেন্টেড। কিন্তু আনটেন্টেড জন্য উনি ভাষা ব্যবহার করেছিলেন এই ডিসেম্বর থেকে আমাদের এই অগস্ট পর্যন্ত, তখনও কিন্তু সঞ্জয় কুমার বললেন যে আনটেন্টেড। তাহলে যদি আনটেন্টেড এবং টেন্টেড দুটো শব্দ একটা জাজমেন্টের মধ্যে লেখা থাকে, তাহলে আজকে আনটেন্টেডরা কোন যুক্তিতে আবার নতুন করে পরীক্ষার মধ্যে বসতে পারে? সাধারণ মানুষের বিচার করুন। আজ এসআইআর নিয়ে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সাধারণ মানুষ এই বিচার ব্যবস্থার কাছে হয়রানির শিকার হচ্ছে। আমরা হয়রানির শিকার হয়েছি, আমরা দৌড়ে দৌড়ে কেঁদেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনি না। সরকার শুনেছে না, বিরোধী দল শুনেছে না, শুনেছে এই বিচার ব্যবস্থা। আজকে আমরা শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমরা এখানে জানি যে আমাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ছিলেন তারা অনেকেই আমাদের ছেড়ে আজকে চলে গিয়েছেন এই মানসিক যন্ত্রণা, অবহেলা সহ্য করতে না পেরে। সত্যি কথা বলতে যদি বলতে হয় যে আজকে এই দুর্দশার জন্য দায়ীকে, আমাদের মনে সবসময় প্রশ্ন ওঠে যে আজকে আমাদের এই হতাশা, এই দুর্দশার জন্য দায়ী কে বলুন তো? প্রথম দায়ী তো একমাত্র একটাই দায়ী, একজনই দায়ী, সেটা হচ্ছে রাজ্য সরকার। চরম প্রকারের একটা ইররেগুলারিটিস, একটা দুর্নীতি, যে দুর্নীতি এই পশ্চিমবঙ্গে আর কখনো হয়নি। একটা মানে টাকা দিয়ে চাকরি দেওয়ার একটা যে পন্থা, হয়তো বিগত দিনে ছিল না, এটা কখনোই হতে পারে না, আগেও ছিল, কিন্তু এই যে একটা মানে পরিকল্পিত একটা, যেন এইটা করার জন্যই রিক্রুটমেন্ট করা, এরকম একটা যে সিচুয়েশন, এটা কিন্তু পশ্চিমবঙ্গে বিগত কোনো দিন হয়নি। এটা এই দুর্নীতি সত্যিই মানা যায় না, সেই দুর্নীতি হয়েছে, এটা এক নম্বর। এই দুর্নীতি যদি না হতো আজকে না কোর্ট, না চাকরি চলে যাওয়া, না আমাদের কাউকে দোষারোপ করতে হতো, না এই কারোর মৃত্যু হতো, এই টালবাহানা হতো। মৃত্যু কি শুধু যারা শরীর মানে দেহ ত্যাগ করেছেন তাদেরই হয়েছে? আমি এটা মানি না। আমার মনে হয় যোগ্য প্রত্যেকেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই তারা মন থেকে মৃত। কারণ যে 2016 সম্মানের চাকরি, যেটা আমাদের যোগ্যতার চাকরি, সেই চাকরি কিন্তু আমরা হারিয়েছি। অতএব আমরা কিন্তু আমাদের ন্যায্য অধিকার হারিয়ে ফেলেছি। নতুন পরীক্ষা কখনোই সমতুল্য হতে পারে না। একটা নতুন পরীক্ষা হলে তার মধ্যে কেউ পাবে, কেউ পাবে না, কখনোই সকলের চাকরি হতে পারে না। আর এই নতুন পরীক্ষাটা কখনোই দ্বিতীয়বারের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটা পরীক্ষা হতে পারে না। কারণ আমার মনে হয় যে এই পরীক্ষাটা যদি রাজ্য সরকার প্রথম থেকেই চাইতো, যেটা আমরা বারবার বলে এসেছি, যে দুটো সেপারেট এক্সাম করুন বা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে এক্সাম করুন। আমরা এক এক করে দেখেছি আমাদেরকে কিভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমাদেরকে এড়িয়ে গিয়ে কিভাবে একটা সকলকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একটা মিক্সচার করে দেওয়া হলো। যেখানে সমস্যাটা কি হলো, যেখানে আজকে 10 বছর ধরে, সত্যি কথাই হচ্ছে এটা, 10টা বছর কোনো এসএসসির রিক্রুটমেন্ট নেই। একটা বেকার ছেলে যে ছোট থেকে বড় একটা চাকরির প্রত্যাশা করে, সে বিএড করবে, সে ডিএলএড করবে বা বিএড করে একটা চাকরি, স্কুলের চাকরির জন্য প্রিপারেশন নেবে, তার কাছে সেই জায়গাটা কোথায়, সেই আশাটুকু তো তারা পায় না। 10টা বছর পরে একটা রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে একটা লিটিগেশন, আন্ডার লিটিগেশনে তারা পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। আমাদের তো দ্বিতীয়বার এক্সাম, তাদের লাইফের প্রথম এক্সাম, সেটাও কিন্তু একটা আইনি টালবাহানার মধ্যে।
তাদেরও মানসিক অবস্থাটা খারাপ, তাদেরও মানসিক যন্ত্রণা প্রচুর, কারণ তাদের মধ্যে অনেকে পেয়েছে অনেকে পায়নি, তাদের মনের মধ্যেও একই চিন্তা যে এইবারই মনে হয় শেষ রিক্রুটমেন্ট, আবার হয়তো 10 বছর পরে একটা রিক্রুটমেন্ট হবে। অতএব ভবিষ্যৎ কার কি প্রত্যেকেরই অন্ধকারেই মনে হয়। কিন্তু এখন ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের ভয়টা এই কারণেই যে আমরা জানি না যে আদৌ ভোটে কে জিতবে আর কে সরকারে আসবে। আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে চাইবো, এমন একজন সরকারে আসুক, যেই আসুক, পৃথিবীর যে কেউ, সে যেন বেকারের যন্ত্রণা উপভোগ বলবো না, অনুভব করে একটা স্বচ্ছ নিয়োগ পদ্ধতি অবলম্বন করে, প্রতিটি শূন্য পদে প্রতি বছর ক্যালেন্ডার প্রকাশ করে যেন নিয়োগ করে। একটা কন্ট্রোল করা উচিত, যে কোনো দুর্নীতি হলে তার একটা কন্ট্রোল সেকশন করা উচিত। যোগ্য যারা রয়েছে, যারা আজকে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, এবং বিচার ব্যবস্থা সত্যি নক্কারজনক, এই বিচার ব্যবস্থা কেন আছে আমার সেটাই মানে বুঝতে পারি না। কজনার সঠিক বিচার হয় সত্যি সন্দেহজনক। অনেকেই দেখি পেপারে দেয় 10 বছর শাস্তি হয়েছে, 10 বছর জেলে থেকেছে, তারপরে মানে বেরিয়েছে যে সে হয়তো নির্দোষ ছিল। তাহলে যে জাজ তার জাজমেন্ট দিয়েছিল তার তো 10 বছরের সাজা হওয়া উচিত, ওই 10 বছরটাকে উপশম করার জন্য। আজকে যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে যে জাজ প্রথমে যোগ্যদের চাকরিগুলো এক কলমের খোঁচায় কেড়ে নিল, সেই জাজ যখন পরে বলছেন যে এরা যোগ্য, এদেরকে নতুন পরীক্ষায় বসতে দিতে হবে, যোগ্য কারা না যারা সিবিআই যাদেরকে অযোগ্য বলেনি, যাদের বিরুদ্ধে কোনো রকম মেরিট কম্প্রোমাইজের কোনো কথা নেই, তাদেরকে আপনি জানা সত্ত্বেও কেন চাকরি থেকে বরখাস্ত করলেন? তাহলে আপনিও তো দোষী, আপনি নিজেই বলছেন। যে জাজ একবার বলেন যে আমি তো কখনো বলিনি যে সকলে পরীক্ষা দিতে পারবে না, নতুনরাও দিতে পারবে। আমরা যখন গিয়ে বললাম তখন বললেন নতুনরাও দিতে পারবে, গেজেট চেঞ্জ করা যাবে, সব হবে, অসুবিধা নেই। আবার শেষের দিন উনি নিজেই বললেন যে আমি তো শুধু আনটেন্টেডদের পরীক্ষার কথা বলেছিলাম। আমরা তো চোখে দেখছি, এরকম তো নয় যে আগেকার দিনের মতো ভেতরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আপনার সামনে যদি আপনার দুটো বক্তব্য ভিডিও আকারে তুলে ধরি, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো যে আপনি দুবার দুরকম বলেছেন? সুমন বিশ্বাস এখানে রয়েছেন, সুমন বিশ্বাস স্যার আজকে যখন ওএমআর প্রকাশের দাবিতে গিয়েছিলেন আপনার কাছে কেস করে, আপনি বলেছিলেন না ডিসমিস করে দিয়েছিলেন। আবার সেই একই ওএমআর পাবলিকেশনের জন্য আপনি এই শেষ দিন আবার বলছেন কেন এখনো করা হয়নি। তাহলে আপনারা আসলে কোন জগতে বাস করেন? আপনাদের উপর ভরসা করে আমরা কোর্টে যাব আর আপনাদের উপর ভরসা করে আমরা আশ্বস্ত থাকবো যে আমরা সঠিক বিচার পাবো? এটা কখনো হতে পারে না। আজকে সেই জন্য সত্যি দুর্ভাগ্য আমাদের যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সরকার, সেই সরকার একটা দুর্নীতিগ্রস্ত, চরম দুর্নীতি করেছে, যার জন্য আজকে আমাদের চাকরি গেছে। এটা প্রথম। দ্বিতীয়ত, দুর্নীতি হয়েছে তাহলে তাদের চরম শাস্তি হওয়া দরকার। সেই শাস্তি না দিয়ে শাস্তি কাদের দিচ্ছে? না যারা যোগ্য, যাদের কোনো দোষ নেই তাদেরকে। তাহলে সেই বিচার ব্যবস্থাও আজকে মানে দুর্নীতিগ্রস্তই বলা যায়। আর তৃতীয় পক্ষ, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো বিরোধী উকিল কোর্টে গিয়ে বলবে না তার জন্য চাকরি চলে যায়। চাকরি চলে গেছে, এক হচ্ছে দুর্নীতি আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টের অবিচারের জন্য। বিরোধী পক্ষের উকিল তো খুনিদের হয়েও দাঁড়ান, আমার ব্যক্তিগত মতামত। বিরোধী পক্ষের উকিল তো খুনিদের হয়েও দাঁড়ান, কোনো খুনি হলে তার হয়েও কিন্তু কোনো লয়ার দাঁড়ান। তাই বলে কি খুনি বেকসুর খালাস হয়ে যান? তা কিন্তু নয়। কিন্তু আমার রাগ বিরোধী উকিলদের পক্ষে একটাই, যারা কলকাতা হাইকোর্টের বিরোধী উকিল পক্ষরা রয়েছেন, যে আপনারা সঠিক তথ্যকেও বিকৃত করে অনেক সময় পেশ করেন। এটা এক। দ্বিতীয়ত, আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, তাহলে দুর্নীতিবাজ যারা তাদের শাস্তির জন্য মরণপণ লড়াই করতেন, আমরা সঙ্গ দিতাম। কিন্তু আপনারা যোগ্যদেরকে আরও বিপাকে ফেলার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এখনও করে যাচ্ছেন। তৃতীয়ত, আপনারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন, এটাও কাম্য নয়। তাই আর কোর্টে গিয়ে বলছেন, যেখানে সুপ্রিম কোর্ট বলছে আনটেন্টেড, আপনারা বলছেন অল আর ফ্রড। তাহলে আপনারা যেখানে আপনাদের চাকরি চলে যাওয়ার জন্য আমি যদি দোষ নাও দিই, কিন্তু আপনারা অপমান করেছেন, প্রতিনিয়ত মিথ্যে কথা বলেছেন কোর্টে, বিকৃত বিভিন্ন তথ্য পেশ করেছেন, এগুলো কখনোই কাম্য নয়। আমরা এই যে নতুন পরীক্ষা হয়েছে, আমি সত্যি মাঝে মধ্যে ভাবি যে এই নতুন পরীক্ষায় যারা ডাক পায়নি, নট কল্ড বা ওয়েটিংয়ে পেছনের দিকে আছে, আদৌ তাদের কি হবে বলুন তো? কি সম্ভব তাদের জন্য আমি সত্যি জানি না।
আমি জানি না আদৌ কি সম্ভব, কি করা যায়। যে সরকার আসবে সেই সরকার তাদের দেখবে তো, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বা আজকে যারা নতুন করে এই যে পরীক্ষা হচ্ছে, বিভীষিকাময় পরীক্ষা একটা, যেটা কখনো যোগ্যতার মাপকাঠি হতে পারে না নতুন পরীক্ষা, তাহলে এই পরীক্ষায় পাশ করে আদৌ সবার চাকরি সম্ভব হয়নি, আর বাকি যারা পাবে না তাদের দায়িত্ব কে নেবে? যে সরকার আসবে সেই সরকার নেবে তো, এই ভয়ের জায়গাটা আছে। আজকে বেকারদের যন্ত্রণা সরকার, নতুন সরকার আসুক বা এই সরকার থাকুক, বুঝবে তো ভোটের পরে, এই ভয়টা রয়েছে। ভোটের আগে প্রচুর প্রতিশ্রুতি শোনা যায়, প্রচুর কিছু আমরা দেখি, কিন্তু আমাদের বিশ্বাস উঠে গেছে সকলের ওপর থেকে। কিন্তু আমরা চাইবো এমন একটা সরকার আসুক, যে সরকার যেন ভোটে জেতার পরে বেকারদের কথা ভাবে, নিয়োগের কথা ভাবে, স্বচ্ছতার কথা ভাবে, আর যোগ্যদের সকলের চাকরির কথা ভাবে। কারণ আজকে সরকারের দোষেই কিন্তু চাকরিটা গিয়েছে। তাই আর সরকার কখনো এরকম হয় না যে তৃণমূল সরকার, বিজেপি সরকার। আমার মতে সরকার সবার হয়। তাই রাজ্য সরকার, হ্যাঁ তৃণমূল সরকারের আমলে দুর্নীতি হয়েছে, দোষ তৃণমূল সরকারের, কিন্তু যে সরকার আসুক, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে সরকারই আসুক, সেই সরকারকে কিন্তু এই যোগ্যদের দায়িত্ব নিতে হবে এবং বেকারদের দায়িত্ব নিতে হবে। সকলের মনে শান্তি জোগানোর দায়িত্ব কিন্তু নতুন সরকারের হবে, সে সরকার যে সরকারই হোক। এটা আমাদের আপনাদের কাছে আবেদন, নিবেদন এবং দাবিও বলতে পারেন। আজকের এই বিভীষিকাময় দিন, আজকে বিভীষিকাময় রাত, এই দিনে সত্যিই কান্নার অন্ত ছিল না আমাদের, কিন্তু দিনে দিনে উপশম হয়ে যাচ্ছে বলা যায় আমাদের এই যন্ত্রণা। কারণ আমরা নিজেদের মধ্যে দলাদলি ভাগাভাগি করে ফেলেছি। আমরা কেউ নট কল্ড, কেউ কল্ড, কেউ ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং, কেউ 3rd থেকে 7 কাউন্সিলিং, কেউ বলছে আমরা দূরের ওয়েটিং, কাছের ওয়েটিং, বাড়ির কাছে স্কুল পাবো, দূরের স্কুল পাবো, কেউ বলছে হচ্ছে নট কলরা কখনো বলছে এদের বিরুদ্ধে লড়তে হবে। কিছু নট কল আছে যারা বিভিন্ন রকম কেস করে দিচ্ছে, আবার কিছু যারা এম প্যানেল আছে তারা আবার নট কলদেরকে বিভিন্ন বিদ্রুপ করছে। এইগুলো খুব খারাপ হচ্ছে, মানুষ বুঝছে না। মানে সিস্টেম আমাদেরকে সেই পাকে ফেলে দিয়েছে যেখানে কিন্তু নিজেরা ভাগাভাগি হয়ে যাচ্ছে। একতাটা নেই, যে একতাটা দরকার এখনও, সেটা যদি থাকে তাহলে সকলের ভালো, না হলে কিন্তু দিনে দিনে নিজেদেরকে আরও দূরে ঠেলে দেবেন। আর 2025-এর ভবিষ্যৎ কিন্তু কেউ জানে না। অতএব যারা 2025-এ এমপ্যানেল হয়ে গেছো বা চাকরি পাচ্ছ, তারা নিজেরা শান্তভাবে বসে থেকো না যে এই চাকরিটা তোমরা পেয়ে গেছো বা এই চাকরি একদম ঠিকঠাক। তো 2025-এর ভবিষ্যৎ বলে কিন্তু কেউ মানে একদম টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিও না, ঠিক আছে? যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, বিগত দিনেও দেখেছি আমরা। আর আমরা এখনও চাই যে বিচার ব্যবস্থার কাছে সেই ক্ষমতা আছে, 2016 ফিরে আসুক, যে কোনো মূল্যে ফিরে আসুক। 2016ই আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের যোগ্যতায় পাওয়া চাকরি। ধন্যবাদ সকলকে।